This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে। শহরে ফের সিবিআই হানা, রেল, প্রতিরক্ষা সহ একাধিক কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। বিধাননগর এবং নরেন্দ্রপুরে তল্লাশি। দিল্লি থেকে আসা সিবিআই এর টিমের গত অক্টোবরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিবিআই কে চিঠি। প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে একটি চক্র বহু মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল বলে অভিযোগ জানানো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। মানে খাস শহর কলকাতায় সিবিআই এর হানা, তাও আবার দিল্লি থেকে অভিযোগ পেয়ে তারা এখানে এসে সেই চক্রের পর্দাফাশ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সিবিআই এর টিম কি করছে এবং এখনো পর্যন্ত আর কি তথ্য উঠে আসছে? দীপ, দেখো, ইতিমধ্যেই কিন্তু 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। আজ সকালে সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর রয়েছে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা তদন্তের জন্য 2টি জায়গাতে তল্লাশি অভিযান শুরু করেছেন। একটি নরেন্দ্রপুর এবং আমি একটা অপর যে জায়গাটি যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেক সেক্টর 2, অর্থাৎ এই জায়গাটি বৈশাখী AG 59, এই যে দোতলা বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটি কিন্তু মূলত বাড়ি হলেও গেস্ট হাউস হিসাবেই ভাড়া দেওয়া হয়। এবং যেটা জানা যাচ্ছে যে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তি, তিনি বিগত বেশ কয়েক মাস ধরে এই বাড়িতেই কিন্তু আত্মগোপন করে রয়েছেন এবং তার খোঁজেই কিন্তু মূলত তল্লাশি অভিযান আজকে সিবিআই তদন্তকারীদের তরফ থেকে শুরু করা হয়েছে। এবং সেক্ষেত্রে কে এই শান্তনু ভট্টাচার্য বা কেনই বা তার খোঁজে তল্লাশি, এখনও পর্যন্ত যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, গত অক্টোবর মাসে পিএমওর দপ্তর থেকে সিবিআইয়ের কাছে সরাসরি একটি লিখিত অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগে কিন্তু এই শান্তনু ভট্টাচার্যের নাম সামনে উঠে আসে। কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা দাবি করছেন বা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে প্রতিরক্ষা সহ রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এই শান্তনু ভট্টাচার্যের নামে। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এদিন একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সকাল 9টা নাগাদ একবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই সল্টলেক সেক্টর 2 এর এই যে এজি ব্লক, এই যে গেস্ট হাউস, এখানে এসে পৌঁছয় তদন্তকারীরা। তল্লাশি অভিযান চলছে এবং যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ দ্বীপ, যে শান্তনু ভট্টাচার্যের খোঁজে তদন্তকারীরা এসছেন, সেই শান্তনু ভট্টাচার্য তিনি কিন্তু এই গেস্ট হাউসে ছিলেন। তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যে প্রতারণা চক্রের যে পিএমও দপ্তর থেকে অভিযোগ জমা পড়েছিল যে টাকার বিনিময়ে মানুষকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর, প্রতিরক্ষা থেকে শুরু করে রেলের মতন দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হতো, এই চক্র কতদিন ধরে সক্রিয় ছিল, কত মানুষকে তারা প্রতারিত করেছে এবং এই শান্তনু ভট্টাচার্যের ঠিক কী ভূমিকা ছিল এবং শান্তনু ভট্টাচার্য তিনি নিজে একা নাকি তার সঙ্গে আরো অনেকে? একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো পরিস্থিতির উপর, তোমার সঙ্গে আবার পরবর্তীতে এই নিয়ে কথা হবে। গুলশান কলোনি, যে কলোনিকে ঘিরে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি, সেই গুলশান কলোনিকে ঘিরে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে, যা দেখে চক্ষু চড়ক গাছ খোদ সরকারি আধিকারিকদেরও। কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় প্রথম উঠে আসে গুলশান কলোনির নাম। ধৃত গুলজার এই গুলশান কলোনিরই বাসিন্দা। সুশান্ত ঘোষের বিরুদ্ধে গুলশান কলোনিতেই 2000 স্কোয়ার ফিটের জমি দখলের অভিযোগ নানে এই গুলজার। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এবং 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল ভবনের পিছনের দিকে একটা বড় অংশ নিয়ে মূল বিতর্ক। 152 বিঘা থেকে কমে জমির পরিমাণ এখন 15 থেকে 16 বিঘা। বাকি জমি দখল করে একাধিক বেআইনি বহুতল গজিয়ে উঠেছে, অভিযোগ এমনটাই। এমনকি জলাভূমির সংখ্যাও 18 থেকে কমে দাঁড়িয়েছে 2-এ। অনেকগুলো ছিল, এখানে যা ছিল সব বেশিরভাগ জলাশয় ছিল, ভরাট হয়ে গেছে ও আগেই। 2009 সময় সব হয়েছে, সব যারা যেরকমভাবে যারা কিনেছে তারা কাজ করিয়েছে, বিল্ডিং, হ্যাঁ বাড়ি হয়েছে। এই এলাকা 10 বছর আগে কিছু ছিল না, এই কাঁচা রাস্তা ছিল। এই এলাকায় কি মানে এই এতগুলো বাড়ি তখন ছিল না? অতগুলো বাড়ি কিছু ছিল না। দেখুন, জমি যে জবরদখল হচ্ছে সে কথা মানছেন খোদ এলাকার শাসক দলের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকে। গুলশান কলোনি একদিনে তৈরি হয়নি, গুলশান কলোনি গত 15 বছর ধরে তৈরি হচ্ছে। আমি এখানে মাত্র 2.5 বছর আছি। সুতরাং গুলশান কলোনির কী হয়েছে না হয়েছে তার দায়ভার আমার নেওয়ার নেই। ওখানকার যারা ভেরি চালাচ্ছে এখন তারা থানায় অভিযোগ করছিল কিছু, যে ওখানে ভেরি বিক্রি হয়ে যাচ্ছে বলে। এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়াতে একটা অনেকের তো অসুবিধা হচ্ছিল। তো সেই জায়গাটার দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। হায়দার যদি কোনো পুকুর ভরাট করে থাকে, হায়দার যদি কোনো জলাজমি ভরাট করে থাকে, তার দায়ভার হায়দারকে নিতে হবে, কিন্তু তার তো অথেন্টিক কোনো প্রমাণ দিতে হবে।
কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কী আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। আর এই বেআইনিভাবে জমি দখল করা, জমি ভরাট করা, এই গোটা ঘটনায় শাসক দলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী বিজেপিও। আজকে যে গুলশান কলোনির নাম উঠে এসছে, এরকম লাখো লাখো গুলশান কলোনি তৈরি হয়েছে। দুর্ভাগ্য এখনও সমাজ মাধ্যম বা প্রচার মাধ্যমের আলো পড়েনি। আলো পড়লে এই চেহারা যে বিভৎসতার নিয়ে মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে আসবে, সেটা অবর্ণনীয়। সরকারি তথ্য অনুযায়ী ৬৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ১০৮ নম্বরের এই গুলশান কলোনির বিভিন্ন অংশে প্রায় ৭০০-র কাছাকাছি বাড়ি রয়েছে, যে বাড়িগুলোর মধ্যে প্রায় ৯০% বেআইনি। আর সেগুলি রাতের অন্ধকারে হয় জলাশয় ভরাট করে অথবা বেআইনিভাবে তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের একাধিক জলাশয় ছিল গত কয়েক বছরে এই গুলশান কলোনিতে, কিন্তু আজ ১৫০ বিঘা ছেড়ে পড়ে রয়েছে ১২০ বিঘা, আর তার ঠিক পেছনে ৬০ বিঘা। তাও সেগুলি ভরাটে চক্রান্ত হয়েছিল বারবার। পুরসভা প্রশাসনের নাগের ডগায় চেষ্টাও করা হয়েছে এভাবে আবর্জনা এবং মাটি ফেলে, কোথাও কোথাও আবার ৭তলা ৬তলা বাড়িও তৈরি হয়ে গিয়েছে। সেটা রোখা সম্ভব হয়নি, কারণ শাসক দলের প্রভাব থাকায় কোনোভাবেই পুলিশ সেই কাজ করতে পারেনি বলে লালবাজার সূত্র বলছে। আবার রাজনৈতিক দল কি বলছে? শাসক দলের দাবি পুলিশ এখানে নিষ্ক্রিয়, যে কারণে রাতের অন্ধকারে এই ধরনের জলাশয় ভরাট হয়েছে। সব মিলিয়ে গুলশান কলোনিতে যে আতঙ্কের অন্যতম নাম হয়ে দাঁড়িয়েছে, সেটা নিঃসন্দেহে বলা চলে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গুলশান কলোনি। কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলির ঘটনায় ইতিমধ্যেই রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন উঠে গেছে। আর এরই মধ্যে আরো এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতী। বাড়ির দরজা খোলা পেয়ে শটান কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ল এক ব্যক্তি। গোটা ঘটনায় আতঙ্কে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। শাসক দলের কাউন্সিলরদের নিরাপত্তাই প্রশ্নের মুখে, টার্গেট পুলিশ। এই ইস্যুতেই আজ উত্তাল হতে পারে পুরসভা। দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি, তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি। মানে এই এলাকায় কোনোদিন দেখেননি? না, প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড। পুলিশ এসে দেখে গেছে, তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে, কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না। এত স্মার্ট, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড জগার্স। এবার আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাই। একদিকে সুশান্ত ঘোষ, তিনি যখন বাড়ির বাইরে বসেছিলেন সেই সময় তাকে টার্গেট করে গুলি ছোড়ার চেষ্টা করে দুষ্কৃতী। আর যে ছবি দেখাচ্ছি গতকাল বালিগঞ্জের ঘটনা, কাউন্সিলর সুদর্শনাদি তার বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা গেল সেই দুষ্কৃতী বাড়ির একতলায় ঢোকে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর দু দফায় দোতলা এবং ৩ তলায় উঠে যায় দুষ্কৃতী। সেই সময় তাকে দেখতে পান পরিচারিকা। দুষ্কৃতীকে ইতিমধ্যে পাকড়াও করেছে গড়িয়াহাট থানার পুলিশ, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে খোদ কাউন্সিলরেরই যখন নিরাপত্তা নেই, তখন বাংলার আম আদমি সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায়? কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শুনুন। প্রথম কথা হচ্ছে পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশকে আমরা সবাই চোর বলতাম, এখন আপনারা ছাড়াও পুলিশ মন্ত্রী নিজেও বলছেন যে পুলিশ হচ্ছে মহাচোর, পুলিশ হচ্ছে চোর। একথা আজকে আমরাও বলছি, শুধু একা নয়, আজকে মুখ্যমন্ত্রীও বলছেন। আমার বক্তব্য হচ্ছে আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, সুদর্শনাদির বাড়িতে যে ঢুকেছে সে নিশ্চিতভাবে কোনো না কোনো ভাবে সে তৃণমূল কংগ্রেসেরই করেছে। তৃণমূল কংগ্রেস, সব তৃণমূল ভার্সেস তৃণমূল। পুলিশও চোর, সেও তৃণমূল, কাউন্সিলর চোর, সেও তৃণমূল। এরা যেহেতু সবই তৃণমূলময়।